ক্লাস 9-এ পড়া একটা মেয়েকে বিয়ে? এটা কি করে সম্ভব দাদি? আমি সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। এই অবস্থায় বিয়ে হওয়া মানে নিজেকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া। বিস্ফোরিত কণ্ঠে সাদ বলে উঠল কথাগুলো। সাদের দাদি আঙ্গুরবালা পালঙ্কের উপরে হেলান দিয়ে বসে আছেন, একটু পর পর মাথা চাপড়াচ্ছেন। সাদের এত উৎকণ্ঠা দেখে সাদের দাদি আঙ্গুরবালা চোখ মুছতে মুছতে অভিমানী স্বরে বললেন, তোর বয়সী বা কত রে? তুই তো মাত্রই কলেজে পড়িস। তোরা সবাই সব করতে পারবি, শুধু আমার বেলাতেই যত আপত্তি। সাদ তার দাদির কথা শুনে চুপ হয়ে গেল। যত যাই হোক, এত অল্প বয়সে বিয়ে সে করবে না, তার উপরে মেয়েটা নাকি ক্লাস 9-এ পড়ে। সাদকে নিশ্চুপ থাকতে দেখে সাদের বাবা মহাসিন খান তার মাকে বলে উঠলেন, আম্মা, তুমি ভালো কিছু চাইলে না করতাম না? এটা তোমার কেমন আবদার আম্মা? আমার ছেলেটা মাত্রই কলেজে পড়ে, এরই মধ্যে ওর বিয়ে দিয়ে দেব? ওর ভবিষ্যৎ তো পুরো অন্ধকার হয়ে যাবে। তাও যেই মেয়েকে ঠিক করেছো সে পড়ে ক্লাস 9-এ। তুমি কি আমাদেরকে পুলিশের ধাওয়া খাওয়াতে চাও? জানো না 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া নিষিদ্ধ? আঙ্গুরবালা ছেলে মহাসিন খানের বলা কথায় ক্ষিপ্ত হয়ে বলেন, হইছে, আর কথা কস না তোরা। কয়দিন পরে জামুগা ময়রা, তখন তো আর এতটি কথা হুনানোর মানুষ পাবি না তোরা। কত শখ আসিল নাতি নাতনি গো বিয়া দেখা মরম, সেই শখ আর মিটল না আমার। আমি মরলেই তোরা শান্তি পাবি। মহাসিন খান আর পাল্টা যুক্তি খুঁজে পেল না। মায়ের ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় শুধু হালকা ভাবে তার মা আঙ্গুরবালাকে বলতে শুনলেন, আমার লগে এমন করিস না তোরা। মইরা যাওয়ার আগে এই একটাই ইচ্ছা আমার, তোর পোলাডার বিয়া দেখা মরবার চাই। কবে তোর পোলা বড় হইব, চাকরি বাকরি করব, ততদিনই কি আর আমি বাচ্চা থাকুম? মহাসিন খান চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেলেন। তার মায়ের শরীর আসলেই খারাপ, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। সেজন্যই সপরিবারে মায়ের সাথে দেখা করতে গ্রামের বাড়িতে এসেছিলেন। এখানে এসেই দেখলেন আরেক কাণ্ড। তার মা ক্লাস 9-এ পড়ুয়া এক মেয়ের ছবি দেখিয়ে বলেন তার ছেলে সাদের সাথে বিয়ে দিতে। সাদ মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। এই অবস্থায় ছেলের বিয়ে দেওয়া মানে ছেলেকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া। একবার ছেলে মেয়েদের সংসারের দিকে মন চলে গেলে তখন আর পড়াশোনায় মন বসে না। মহাসিন খান এবার বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন। মায়ের শেষ আবদার, আবার আরেক দিকে ছেলের ভবিষ্যৎ, কোনটা রেখে কোনটা জলাঞ্জলি দেবেন? মহাসিন খান চিন্তা করতে করতে বাড়ির উঠোনে গিয়ে চেয়ার পেতে বসলেন। এরকম পরিস্থিতি সামাল দেওয়ার মতো উপায়ান্ত খুঁজতে শুরু করলেন। বাড়ির কাজের লোকটা হঠাৎ দৌড়ে এলো মহাসিন খানের সামনে। হাঁপাতে হাঁপাতে বলল, চাচা, দাদি জানি কেমন করতেছে, হাত পা ঠান্ডা হয়ে আইতাছে, আপনি তাড়াতাড়ি আহেন। মহাসিন খানের পিলে চমকে উঠল, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দৌড়ে তার মা আঙ্গুরবালার ঘরের দিকে অগ্রসর হলেন। ঘরে গিয়ে দেখলেন তার মা ব্যথায় কোঁকাচ্ছে। আঙ্গুরবালা তার ছেলে মহাসিন খানকে দেখে কাঁপা কাঁপা গলায় বলেন, মরণ যন্ত্রণা যে কি কষ্টের আগে বুঝি নাই রে বাপ। আল্লাহ আমারে উঠাইয়া লয় না কে? আমার তো এত কষ্ট আর সহ্য হইতাছে না রে বাপ। ভাল লাগে না আর দিন দুনিয়া। এত মানুষ মরে, আমি মরি না কেন? আল্লাহ আমারে আর কত কষ্ট দিব? মহাসিন মায়ের হাত ধরে কেঁদে উঠলেন। আঙ্গুরবালা বারবার ব্যথায় গঙ্গাচ্ছে। মহাসিন এবার সবচেয়ে কঠিন আর চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিলেন। চোখ মুছতে মুছতে ঘরের বাহিরে গিয়ে তার স্ত্রী অনিতাকে ডাকলেন। অনিতা ঘুমটা ঠিক করতে করতে তার বর মহাসিনের সামনে আসলো। মহাসিন শক্ত গলায় অনিতাকে বললেন, আম্মা ছাদের জন্য যেই মেয়ে ঠিক করেছে ওর সাথেই ছাদের বিয়ে দাও। আমার শরীরের প্রচন্ড খারাপ অবস্থা, কখন কি হয়ে যায় বলা যায় না। তুমি তাড়াতাড়ি ওই মেয়ের সাথে ছাদের বিয়ে দাও। আমার শেষ ইচ্ছে এটাই যে উনি ছাদের বিয়ে দেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। তুমি তাড়াতাড়ি বিয়ের কথাবার্তা শুরু করো। অনিতা থমকে গেলেন। ছেলেটার বয়স তো খুব বেশি না, এখনই বিয়ে? অনিতা মহাসিনের কথাটা মেনে নিতে পারলেন না। রুদ্ধ কণ্ঠে বললেন, আমার এতটুকুন একটা ছেলে, এখনই বিয়ে দেব? আমার ছেলের ভবিষ্যৎ কি হবে তাহলে? আম্মা যেই মেয়েকে ঠিক করেছেন সেই মেয়েও তো ছোট, ক্লাস 9-এ পড়ছে মাত্র, বয়সও হবে 15 কি 16। এই পিচ্চি মেয়ে আবার সংসারের কি বুঝবে?
মহাসিন করুণ দৃষ্টিতে অনিতার দিকে তাকালেন, তপ্ত নিঃশ্বাস ফেলে বলেন, আমিও সেই কথাই চিন্তা করছি, কি করি বলো তো? মায়ের কথাও ফেলতে পারছি না, আবার সামনে ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ, কোনটা রেখে কোনটার দিকে নজর দেব বলো? অনিতা মহাসিন খানের দিকে তাকিয়ে বলেন, তুমি দাঁড়াও, আমি আমার সাথে কথা বলে দেখি কি হয়। এত অল্প বয়সে আমার ছেলেকে আমি বিয়ে দেব না। অনিতা আর দাঁড়ালেন না, ধীর পায়ে এগিয়ে গেলেন আঙ্গুরবালার সাথে এই ব্যাপারে কথা বলতে। আঙ্গুরবালার ঘরে গিয়ে অনিতা দেখলেন আঙ্গুরবালা হাত কপাল ঠেকিয়ে শুয়ে আছেন। অনিতা আঙ্গুরবালার পায়ের কাছে গিয়ে বসল। পায়ের কাছে কারোর অস্তিত্ব টের পেয়ে আঙ্গুরবালা কপালের সামনে থেকে হাতটা সরিয়ে অনিতাকে দেখতে পেলেন। অনিতা আঙ্গুরবালাকে নিজের দিকে তাকাতে দেখে বলে উঠলেন, আম্মা, আপনি নাকি সাদের বিয়ে দিতে চান? এত অল্প বয়সে ওর বিয়ে দেই কিভাবে? যেই মেয়ের সাথে বিয়ে দিতে চান ও নিজেও তো খুব ছোট। আপনার কথাও থাক আর আমার কথাও থাক, বিয়েটা আরো কয়েকটা বছর পরে হোক। কথা দিলাম আম্মা, যেই মেয়েকে আপনি পছন্দ করেছেন সেই মেয়ের সাথেই আমি সাদের বিয়ে দিয়ে দেব। আঙ্গুরবালা অনিতার কথা মেনে নিতে পারলেন না, অসুস্থ শরীরেই উঠে বসলেন। উত্তেজিত কণ্ঠে বললেন, মায়াডা ক্লাস 9-এ পড়ে, অনেক বড় হইছে, আর কত বড় হইব? গ্রামগঞ্জে মায়ারা 7-8-এ পড়লেই অগ বিয়া হইয়া যায়। মায়াডারে আমার অনেক ভালো লাগছে, নিজের গ্রামের বইলা কথা। তুমি ছাদের লগে ওর বিয়া ঠিক করো জলদি, আমি ছাদের বিয়াটা দেখা চোখটা বন্ধ করবার চাই। আমার বংশের বড় নাতি সাদ, আমার ওরে লইয়া অনেক স্বপ্ন আছে। ওই বিয়া করব, সংসার করব, বউ লইয়া ঘুরবো, আমার তো দিন শেষই। তোমরা আমারে নিরাশ কইরো না, ছাদের বিয়াটা দাও জলদি, আমি একটু শান্তিতে মরতে চাই। আঙ্গুরবালার এত আশা ভরসা দেখে অনিতা আর কোনো কথা বলতে পারল না। শয্যাশায়ী মানুষটার দিকে তাকিয়ে নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দীর্ঘশ্বাস ফেলে ওই জায়গা থেকে সরে গেলেন। ছাদে গিয়ে দেখলেন সাদ সেখানে বসে আছে। সাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বাবা আমার, তোমার দাদি কি চান সেটা তো শুনেছ। তুমি দিমাগ করো না বাবা, মৃত্যুর সময় তোমার দাদির শেষ ইচ্ছে হলো তোমার বিয়ে দেখা। তুমি বংশের বড় ছেলে, তোমাকে নিয়ে তোমার দাদির শখ আহ্লাদের শেষ নেই। তুমি তৈরি থাকো, আমরা বিয়ের কথাবার্তা শুরু করব খুব জলদি। সাদ তেলে বেগুনে জ্বলে উঠল, রোষারক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আম্মু, আমার বন্ধু বান্ধবরা এটা নিয়ে কতটা হাসাহাসি করবে তুমি জানো? প্রেম করব, ঘুরবো ফিরবো, এটাই হচ্ছে লাইফ। তোমরা আমাকে বিয়ে দিয়ে বিবাহিত বানাতে চাচ্ছ? কি একটা পিচ্চি মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে দাদু, নাক টিপলে এখনো দুধ বের হবে। ওই মেয়ে করবে আবার সংসার, কি পছন্দ দাদির, ইয়াক, ভাবলেই ঘৃণা হচ্ছে। ছাদের সামনে একটি মেয়ে বসা, সাদ বিরক্ত হয়ে বেশ কয়েকবার মেয়েটার দিকে তাকিয়েছে, তবে মেয়েটা এখনো একবারও সাদের দিকে তাকায়নি। অনিতা মেয়েটির দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? মেয়েটি নিচের দিকে তাকিয়ে বলে, তমা। অনিতা চায়ের কাপটা নিচে রেখে বলল, কোন ক্লাসে পড়ো জানো তুমি? তমা আরো আড়ষ্ট হয়ে বলল, ক্লাস 9। সেদিনকার মতো কথাবার্তা সেখানেই সমাপ্তি। সাদ কিংবা তমা কেউই কারোর সাথে কথা বলেনি। তমা তো একবার চোখ তুলে ছাদের দিকে তাকায়ও নি। চাঁদ বাড়ি ফিরে এসে বেশ বিরক্ত। মেয়েটা খুব ছোট, এত অল্প বয়সের মেয়ের সাথে সংসার কিভাবে করবে? দেখা যাবে বিয়ের দিন রাতে মায়ের কাছে যাব বলে মেয়েটা হেসকি তুলে কাছে। কি একটা অবস্থা! চাঁদ না পারছে বলতে আর না পারছে সইতে। বিয়ের দিন সাধারণত মেয়েরা পালায়, চাঁদ এবার বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চিন্তা করলো। মেয়েদের মতো জামা কাপড় পরে পালিয়ে যাবে সে, তাহলেই কাহিনী খতম। কষ্ট করে এইসব বিয়ে শাদীর ঝামেলায় অন্তত তাকে জড়াতে হবে না। পরের দিন অনিতা আর মহাসিন তমাদের বাড়িতে আবার গেলেন, কিন্তু সঙ্গে সাদকে নিলেন না। বিয়ের পাকাপাকি কথা সেরেই বাড়িতে ফিরলেন। আঙ্গুরবালার শরীরের কথা চিন্তা করেই বিয়ের দিনটা এই সপ্তাহেই ফেলা হয়েছে। একেবারেই হুটহাট করে বিয়ে আর কি। সাদ চুপচাপ সব ঘটনাই শুনল। পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে বিয়েটা আসলেই করতে হবে।
ইতিমধ্যে ছাদকে নিয়ে বাড়িতে হাসাহাসি পড়ে গেছে। এতদিন শুনে এসেছে মেয়েদের বাল্যবিবাহ হয়, এখন সবাই দেখবে ছেলেদেরও বাল্যবিবাহ হয়। ছাদ এইসব চিন্তা করতে করতে বাড়ি থেকে বের হলো। হাঁটাহাঁটি করতে করতে বহু দূর চলে গেল। চারিদিকে আজান দিচ্ছে, সন্ধ্যা প্রায় নেমে এসেছে। ছাদ বাড়ি ফিরে বাড়ির পথের দিকে রওনা হলো। গ্রামে সন্ধ্যা হলেই সবকিছু ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়, তখন টর্চ লাইট নিয়ে বের হতে হয়। সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে ফিরতে বেশ কষ্ট হয়ে যাবে ছাদের। ছাদ দ্রুত গতিতে বাড়ির দিকে অগ্রসর হলো। যাওয়ার পথে ছাদ দেখতে পেল একটা মেয়েদের দলবল হাসতে হাসতে রাস্তা দিয়ে যাচ্ছে। সবার মাঝখানের মেয়েটাকে ছাদের বড্ড চেনা চেনা মনে হলো। ছাদ ঘুরে তাকালো মেয়েটার দিকে। ছাদ ফের তাকাতেই বুঝতে পারলো এই মেয়েটার সাথেই তো তার বিয়ের কথা হচ্ছে। ছাদ মেয়েদের দলটার দিকে এগিয়ে গেল। সবার হাতে পুকুর পার থেকে তোলা শাপলা ফুল দেখলো। ছাদ মেয়েদের দিকে এগিয়ে গিয়ে মাঝখানের মেয়েটাকে বলল, এই তুমি আমার সাথে একটু আসো তো। মেয়েটা মাথা নিচু করে ঘাড় এদিকে ওদিকে নাড়ালো, যার অর্থ না। ছাদ ধমকের স্বরে বলল, আসতে বলেছি তোমাকে। মেয়েটা ভীতগ্রস্ত দৃষ্টিতে প্রথমে ছাদের দিকে তাকালো, এরপর ধীর পায়ে এগিয়ে গেল ছাদের দিকে। ছাদ মেয়েটাকে নিজের দিকে আসতে দেখে বাকি মেয়েদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা এবার যাও। মেয়েরা প্রথমে না যেতে চাইলেও ছাদের চোখ রাঙানো দেখে ভয়ে দৌড় দিল। মেয়েটি ছাদের পাশে এসে দাঁড়ালো। ছাদ মেয়েটির সামনে দাঁড়িয়ে বলল, তোমার নাম তমা না? মেয়েটি মাথা ঝাঁকালো, যার অর্থ দাঁড়ায় হ্যাঁ। ছাদ বিক্ষিপ্ত কণ্ঠে বলল, তুমি আবার আমার সঙ্গে কি সংসার করবে? তুমি ছোট বাচ্চাদের মতো দেখতে, তুমি দেখে তো মনে হচ্ছে ক্লাস 2-তে পড়ো। আসলে ক্লাস 9-এ পড়ো তুমি, নাকি এতেও কোনো ঘাপলা আছে? কোনটা? তোমার রোষা রক্ত দৃষ্টিতে ছাদের দিকে তাকালো। ছাদ বুঝতে পেরে তোমাকে আবারও বলল, তুমি একটু সরে দাঁড়াও তো, তোমার মুখ থেকে এখনো দুধের গন্ধ বের হচ্ছে। তোমার রাগান্বিত হয়ে ছাদের দিকে তাকালো, তেড়ে এসে ছাদকে বলল, আমাকে কি বাচ্চা মনে হয় আপনার? আমি কিন্তু যথেষ্ট বড়, ক্লাস 9-এ পড়ি। ছাদ তোমার কথায় হালকা হাসলো। তোমাকে আরো রাগানোর জন্য বলল, তুমি আমার হাঁটুর বয়সী। তোমার থেকে আমি কত বড় তুমি জানো? নাক টিপলে এখনো দুধ বের হবে। তুমি আবার করবে সংসার। তোমার পুতুল পুতুল খেলা দেখে বিয়ে করার শখ হয়েছে, তাই নাকি? আমার মতো নিষ্পাপ নিরীহ একটা মানুষের জীবন নিয়ে খেলছো? তোমার ছাদের দিকে আঙ্গুল উঁচিয়ে তেড়ে এলো। আর একটু হলে ছাদ পড়েই যেত। তোমা আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বলল, আপনি কিন্তু অপমান করছেন আমাকে। ছাদ এবার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ও, তোমার বোধ শক্তিও আছে? আমি জানতাম না আসলে এত পিচ্চি মানুষদেরও বোধ শক্তি থাকে। এটা আসলে আমি প্রথম শুনলাম। তোমা ছাদের মুখোমুখি দাঁড়িয়ে আবারও আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে বলল, আপনি কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আপনার মায়ের কাছে গিয়ে নালিশ করব কিন্তু। ছাদ মায়ের কথা শুনতেই থেমে গেল। হঠাৎ করে তোমার আঙ্গুলে একটা কামড় বসিয়ে দিল। তমা ব্যথায় আর্তনাদ করে উঠল। ছাদ থুতনিতে হাত বোলাতে বোলাতেই বলল, আমার সাথে এইভাবে আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলবে না তমা, আমি কিন্তু তোমার অনেক বড়। ছাদ এটুকু বলেই ফের উল্টো দিকে হাঁটা ধরল। তমা পেছন থেকে ছাদের চলে যাওয়া দেখল। হাতের আঙ্গুলটা ধরেই দাঁড়িয়ে রইল। ছাদ তমার অবস্থান বোঝার জন্য পেছন ফিরে তাকালো। তমা ছাদকে পেছন ফিরে তাকাতে দেখে দূর থেকে ইশারা করে বলল, কুত্তা। ছাদ চোখ রাঙিয়ে তমার দিকে তাকালো। তমা সেই দিকে পাত্তা না দিয়েই ছাদকে জিহবা বের করে ভেঙিয়ে দৌড় দিল। ছাদ তমাকে ধরার জন্য তমার পিছু পিছু বেশ খানিকক্ষণ ছুটল, কিন্তু শেষে তমাকে না ধরতে পেরে ক্লান্ত হয়ে বাড়ির পথের দিকে পা বাড়ালো। আজকে ছাদদের পুরো বাড়িতে মিলাদ পড়ানো হবে। এটা যদিও আঙ্গুরবালার ইচ্ছে, তাই কেউ আর দ্বিমত করেনি। তোমাদের বাড়ি থেকে ছাদদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়, তাই সকাল সকাল তোমাকেও চলে আসতে বলেছেন অনিতা। ছাদও বাড়ির কাজে আজ বেশ ব্যস্ত। এতিমখানা থেকে বাচ্চাদেরকে নিয়ে আসতে বলেছেন অনিতা ছাদকে। এছাড়াও বাড়িতে আজ বেশ কাজের চাপ, বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছে বাড়িতে। তোমা ধীর পায়ে বাড়িতে প্রবেশ করলো। অনিতা বাড়ির উঠোনে পিঁড়ি পেতে বসেছিলেন।
তমা ঘোমটাটা ঠিক করতে করতে অনিতার সামনে গিয়ে অনিতাকে সালাম দিল। অনিতা তমার সালামের জবাব দিয়ে তমাকে পাশে বসতে বলল এবং তমাকে প্রশ্ন করলো, কার সাথে এসেছো? তমা ধীর কণ্ঠে উত্তর দিল, ভাইয়ার সঙ্গে। অনিতা তমাকে আবারও বললেন, এসো এসো, এবার আমার পাশে চুপটি করে বসো। তমা অনিতার পাশে বসতেই অনিতা তমাকে ভালো মন্দের ব্যাপারে বলতে শুরু করলো। তমা অনিতার পাশে বসে অনিতার কথা শুনে যাচ্ছে আর একটু পর পর মাথা নাড়াচ্ছে। যতই হোক অনিতা তমার গুরুজন, হবু শাশুড়ি বলে কথা। বাড়ির কাজে নিয়োজিত একজন হঠাৎ এসে বললেন, আম্মা, আপনারে দাতিজান ডাকে। অনিতা শাশুড়ির কথা শুনে উঠে দাঁড়ালেন, দৌড়ে শাশুড়ির ঘরের দিকে এগিয়ে গেলেন। তমা উঠোনের এক পাশে একা বসে রইল। আশেপাশে টুকটাক মানুষজন আছে, তবে এদের কাউকেই তমা চেনে না। আর তার আগ বাড়িয়ে কথা বলার প্রয়োজন বোধ করেনি সে। তমার কথা সাদ জানে না। সাদ রান্নাঘর থেকে এক কাপ চা নিয়েই বাড়ির উঠোনে গা এলিয়ে দিয়ে বসলো। হঠাৎ খেয়াল করলো তমা সেখানে। সাদ চায়ের কাপটা নিয়ে উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গেল তমার দিকে। তমা সাদকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ঘোমটাটা ঠিক করে আঁটোসাঁটো হয়ে বসলো। সাদ চায়ে চুমুক দিতে দিতে তমার পাশে এসে বসলো। সাদকে নিজের পাশে বসতে দেখেই ভুরু কুচকে তাকালো তমা। সাদ ঠাট্টার ছলে তমাকে বলল, তোমাকে আবার কে দাওয়াত দিল গো? তমা কিছু বলার আগেই সাদ আবারও তমাকে উদ্দেশ্য করে বলল, ওহো, আমার তো আবার মনে নেই। তোমার আবার কোনো দাওয়াত ফাওয়াত লাগে না, তুমি ইচ্ছে হয়েছে বিনা দাওয়াতি মেহমান, তাই না? তমা রেগে গিয়ে সাদের দিকে তাকালো। সাদ তমাকে কটাক্ষের স্বরে বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি ভয় পেয়েছি সত্যি। দেখো দেখো, ভয়ে আমার কিডনির হাড্ডি বের হয়ে গেছে। তমা আর সহ্য করতে না পেরে সাদকে বলেই ফেলল, আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই না? যখনই দেখি শুধু আমার পেছনেই পড়ে থাকেন। আমি জানি আমি সুন্দরী, তাই বলে এত পেছনে পেছনে ঘুরতে হবে? সাদ এবার চায়ের কাপটা পাশে রেখে তমার দিকে এগিয়ে গিয়ে বলল, আহারে, পরমা সুন্দরী, সুন্দর আন্যের বাই বাই ফরে, একখান বালতি হাতে দেই। তোমাকে পুরো জংলি বিড়ালের মতো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি এগিয়ে এসে কামড়ে দেবে। তমা রেগে গিয়ে এবার সাদের হাতে বড় করে দুটো আঁচড় দিল। সাদ ব্যথায় আর্তনাদ করে উঠল। সাদের চিৎকার শুনে তমা শান্তির নিঃশ্বাস ফেলল। সাদ তমাকে রাগান্বিত দৃষ্টিতে বলল, তুমি আসলেই একটা জংলি বেড়াল। দেখো, আমার হাতটা পুরো লাল হয়ে গেছে, বেয়াদব মেয়ে কোথাকার। তমা চেঁচিয়ে উঠে সাদকে বলল, তাহলে আপনি কি? আপনি তো কুকুর, কালকে আমার আঙ্গুলে ওভাবে কামড় বসালেন কেন? সাদ উত্তেজিত হয়ে তমাকে বলল, তো কি করব? চুমু দেব তোমায়? তুমি বেয়াদবি করবে আর আমি শাসন করলেই দোষ? তমা সাদের কথা শুনে জিহবা বের করে সাদ ভেংসি কাটলো। সাদ তমার হাত দুটো জাপটে ধরে বলল, কালকে কুকুর বললে কেন আমাকে? হ্যাঁ, তোমার কি আমাকে কুকুর বলে মনে হয়? তমা সাদের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তো কি বলবো? কুকুরকে তো আর বিড়াল বলা যায় না। সাদ তমার দিকে তাকিয়ে বলল, বিড়াল তো তুমি, একটা জংড়ি বিড়াল, শুধু মানুষকে খামচি দিয়ে বেড়াও, খামচি রানী কোথাকার। তমা উঠোন থেকে উঠে দাঁড়িয়ে সাদকে উদ্দেশ্য করে বলল, এর শোধ আমি তুলবই তুলবো, বজ্জাত ছেলে কোথাকার। সাদ পেছন থেকে উচ্চ স্বরে হাসতে শুরু করলো। তমা একবার রাগী চোখে পেছন ফিরে তাকালো, তাকিয়ে শুধু সাদের হাস্যোজ্জ্বল মুখটা দেখলো। এরপর আবার সোজা বরাবর হয়ে হাঁটতে শুরু করলো। সাদ তমার রাগ দেখে আবারও হেসে ফেলল। বাড়ির সবাই একসাথে কাজ করছে, তমাও হাতে হাতে কাজ করছে। তোমার আচরণ দেখে আঙ্গুরওয়ালা তো বলেই ফেললেন, কি লক্ষ্মী মেয়ে দেখেছ, কিভাবে সবাইকে আপন করে নিল। অনিতা অবশ্য শাশুড়ির কথায় চুপ করেছিলেন। তমা আসলেই অতিরিক্ত লক্ষ্মী একটা মেয়ে। সাদের বিয়ে নিয়ে অনিতার শাশুড়ির প্রতি চাপা একটা রাগ কাজ করলেও এই রাগের প্রভাব তমার উপরে অনিতা পড়তে দেয়নি। যে কিছুই জানে না, বোঝে না, তার উপরে রাগ ছেড়ে তো আর কোনো লাভ নেই। ছোট মানুষ, এখন কিছু বললেও কোনো লাভ নেই, কিছুই বুঝবে না। তমা সবার হাতে হাতে কাজ করার সময় খেয়াল করলো অনেকটা সময় ধরে সাদ তার পিছু পিছু ঘুরছে। তমা সবার থেকে একটু দূরে গিয়ে
সাদকে উদ্দেশ্য করে ফিস ফিস করে বলল, যাদের কোনো কাজ নেই তারাই মানুষের পেছনে ঘোরাঘুরি করে। আমি কিন্তু ভালো, আমি আজকে অনেক কাজ করেছি। সাদ তমার দিকে তেড়ে গিয়ে তমাকে বলল, আমি সকাল থেকে গাধার মতো খাটাখাটনি করেছি, তোমার থেকে বহু গুণে বেশি কাজ করেছি আমি। এখন এইটুকু করেই অহংকারে মাটিতে পা পড়ছে না তোমার? তমা সাদের কথায় ভ্রুক্ষেপ না করে বলল, গাধা তো গাধার মতোই খাটবে। সাদ তমার কথা শুনে বেশ রেগে গেল। তমার একেবারে সামনে গিয়ে বলল, তুমি আমাকে গাধা বললে? তমা বেশ ঢঙ্গি স্বরেই বলল, তো আমি কি গাধাকে ঘোড়া বলে ডাকবো? সাদ এবার তমার প্রতি বেশ রেগে গেল। তমার মাথায় ঘোমটাটা ঠিক করতে করতে সাদকে বলল, আর কি যেন বললেন একটু আগে? আমার মাটিতে পা পড়ছে না? তো আমি কি হাওয়ায় ভেসে বেড়াচ্ছি, হাত পা ছাড়াই ঘুরে বেড়াচ্ছি? সাদ রাগ সহ্য করতে না পেরে তমাকে বলল, বাচ্চা মানুষ ভেবে কিছু বলছি না তোমাকে, নইলে দেখতে কি করতাম। তমা আঙ্গুল উঁচু করে ছাদের দিকে এগিয়ে গেল। রেগে গিয়ে বলল, কি করবেন আপনি? দেখি কি করবেন। ছাদ টুপ করে তমার আঙ্গুলে আগের বারের মতো করে কামড়ে দিল। তমার দিকে আরো এক হাত এগিয়ে গিয়ে বলল, এভাবে কামড়ে দেব? তমা ছাদের কথায় কোনো নজর না দিয়েই বলল, ভালোই হলো, আমার আর হাতটা ধুতে হলো না। একটু আগেই নাকের ময়লাটা পরিষ্কার করেছিলাম ঠিক এই আঙ্গুল দিয়েই। তমা এটুকু বলেই আঙ্গুলটা নিজের নাকের ভেতরে গুজে দিল। ছাদ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। ওয়াক এটা করেই ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। পেছন থেকে শুধু শুনতে পেল তমার হাসির শব্দ। গ্রামে বেড়াতে আসলে একটা জিনিস সবচেয়ে বিরক্ত লাগে সাদের, সন্ধ্যা হয়ে গেলেই সব একেবারে ঘুটঘুটে অন্ধকার। এর মধ্যে আবার আজকে কারেন্ট চলে গেছে। গরমে অতিষ্ঠ সাদ। একে তো গরম, এর মধ্যে সব অন্ধকার। বিরক্ত হয়ে ফোনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল সাদ। আর ভালো লাগে না, কবে যে বিয়েটা শেষ হবে, তাহলে অন্তত নিজের বাড়িতে গিয়ে একটা শান্তির ঘুম ঘুমানো যাবে। সাদ ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে হাঁটতে শুরু করলো। কেমন একটা ঝিঝি আওয়াজ চারপাশে, হয়তো ঝিঝি পোকারাই আওয়াজও হবে। সাদ নীরব কবির ন্যায় পথ চলতে শুরু করলো। মাঝ রাস্তায় বেশ কয়েকজনকে টর্চ লাইট নিয়ে ঘোরাফেরা করতে দেখছে। অনেকেই রাতে ছিপ দিয়ে মাছ ধরে, রাতে মাছ ওঠেও ভালো। সাদ অজানা গন্তব্যের দিকে পা বাড়িয়েছে। একেবারে অজানাও বলা যায় না, তো আমাদের বাড়ি এই দিকেই, এ পাশেরই কোনো একটা বাড়ি হবে হয়তো। অন্ধকার হওয়ায় খুব একটা চেনা যাচ্ছে না। দিনের আলোয় সবকিছু স্পষ্ট চেনা গেলেও রাতের বেলা খুব কষ্টকর। অন্ধকারে সবকিছু ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়, চেনা জিনিসও প্রচন্ড অচেনা লাগে। কারেন্ট চলে যাওয়াতে বাড়িতে গরম লাগলেও বাইরে বেশ ঠান্ডা। সাদ ফোনের ফ্ল্যাশ লাইটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে শুরু করলো। সাদ হঠাৎ একটা বাড়ির দিকে আলো নিক্ষেপ করলো। হঠাৎ সেখান থেকে একটা মহিলার গলার আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠল সাদ। মহিলা কণ্ঠটি চেঁচিয়ে উঠে সাদকে বলছে, লাইট মারে ক্যাডারে? মহিলা মাইনসে খাড়াই রয়েছে, তাও কোনো শরম লজ্জা নাইকা? আরো লাইট মাইরা তাকাও, দেহ কি করি, বেশরম জানি কোন হারানকার। সাদ এবার বিপদের সংকেত বুঝতে পেরে দ্রুত সেই স্থান প্রস্থান করলো। এগোতে এগোতে বেশ সামনে চলে এলো। আর একটু এগোলেই দুই রাস্তার মোড়। সাদ হালকা ভাবে কারোর গলার স্বর শুনতে পেল। প্রথমবার আমলে না নিলেও দ্বিতীয়বার ব্যাপারটা খেয়াল করলো। আওয়াজের সূত্র ধরে কিছুটা এগিয়ে গেল। বড় উঠোনে একটা মেয়ে সহ কিছু বাচ্চা ছেলে মেয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে কি যেন পড়ছে। পাশে রাখা বেশ কয়েকটা মোমবাতি, বাতাসে বারবার নিভু নিভু করছে আলো। সাদ একটু সময় নিয়ে চারপাশটা তাকিয়ে দেখলো। ও হ্যাঁ, মনে পড়েছে, এটাই তো তমাদের বাড়ি। আচ্ছা, সামনে থাকা মেয়েটা কি তাহলে তমা? সাদ কি তমাকে ডেকে কথা বলবে? সাদ এবার এক প্রকার বিড়ম্বনায় পড়ে গেল। একটু একটু অস্বস্তি অনুভব হচ্ছে। এটা যদি তমা না হয়, তাহলে তো মানুষ অন্য কিছু ভাববে। সাদ হঠাৎ গলা খাকারি দিল। সাদের সামনে থাকা মেয়েটি চমকে উঠে সাদের দিকে তাকালো। সাদ হালকা শব্দ করে বলল, তমা? তমা সাদের গলা শুনে বুঝতে পারলো এটা আসলে সাদ। তমা তার সাথে থাকা বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলল, এই তোরা পড়তে থাক, আমি একটু আসছি। তমা এটুকু বলেই উঠোন মারিয়ে সাদের সামনে এসে দাঁড়ালো।
ভুরু কিছুটা কুঁচকে ছাদকে বলল, এত রাতের বেলায় এই দিকে কি? নিজের বাড়িতে এতই ভাতের অভাব বুঝি? মানুষের বাড়িতে রাত বিরাতে এত ঘোরাঘুরি কিসের? ছাদ বড় একটা হাই তুলে তমাকে বলল, এই গরমে ঘরে পচে মরার চেয়ে মানুষের বাড়ির সামনে ঘোরাঘুরি করে হাওয়া বাতাস খাওয়া কি ভালো না? তমা ছাদের কথা শুনে মুখ বাঁকালো, নিজের মুখের এক পাশে হাত রেখে বলল, বাড়ি যান তো আপনি? আমাদের বাড়ি চিনলেন কিভাবে? মাত্রই তো একদিন এসেছিলেন। ছাদ চোখ কুঁচকে বলল, তোমার মতো ফাটা বাঁশ বাড়িতে থাকলে আমার পথ চেনানোর কি দরকার বলো তো? যেই না গলা তোমার, এলাকার মাইকের কোনো দরকার নেই। তোমার মতো ফাটা বাঁশ একটা থাকলেই হবে। তমা ছাদের কথা শুনে বেশ ক্ষেপে গেল। ছাদ অবশ্য তমাকে রাগানোর জন্যই কথাটা বলেছে। ছাদ ঠোঁট টিপে হাসতে শুরু করলো। তমাকে রাগাতে বা খেপাতে ছাদের বেশ ভালোই লাগে। তমা ছাদের দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, তাই বলে যার তার বাড়িতে ঢুকে পড়বেন? বেহায়া জানি কোনাহানকার। তমার কথা শুনে ছাদও বেশ রেগে গেল। ছাদ রাগের প্রকাশ না ঘটিয়েই বলল, আমাকে এত কিছু বললে তো তুমি কি কাকের মতো সারাদিন কাকা করে আমাকে বললে বেহায়া? সারাদিন কাজকর্ম বাদ দিয়ে শুধু টই টই, পড়াশোনার বেলায় তো কিছুই নাই। ছাদের মুখে পড়াশোনার কথা শুনতে পেয়ে তমা বেশ রেগে গেল। আঙ্গুল উঁচু করে ছাদের দিকে আবার তেড়ে এসে বলল, এই আপনি দেখছেন আমি পড়াশোনা করি না? এই দেখুন, এখনো আমি পড়ছিলাম। আপনি তো এসে আমার কাজে বাগড়া দিলেন, এখন আবার আমাকেই এত কথা শোনাচ্ছেন? ছাদ তমার কথা শুনে খিলখিল করে হেসে ফেলল। তমার ছাদের হাসির আওয়াজ শুনতে পেয়ে আরো এক দফা রেগে গেল। ছাদ হাসি থামিয়ে তমাকে বলল, তুমি তো অনেক পড়াশোনা করো তাই না? তমা ভুরু নাড়িয়ে বলল, অবশ্যই। আমি ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রী। প্রতি বছর পরীক্ষার ফলাফল শেষে পুরস্কার পাই। সাদ তমার কথাটা শুনে ঠোঁট টিপে হাসলো। হাসির রেখা মুখ থেকে সরিয়ে বলল, তাই নাকি? তা আমি তো শুনলাম ক্লাস 9-এ নাকি তুমি আরো একবার পড়েছ। ফেল করলেও বুঝি তোমাদের স্কুল পুরস্কৃত করে? এত ভালো স্কুল তোমাদের? তমা ছাদের কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। আমতা আমতা করে ইনিয়ে বিনিয়ে ছাদকে বলো, ওসব গুজব গুজব, গুজবে কান দিতে নেই। আমার ভালো দেখতে পারে না কেউই, তাই এইসব গুজব রটিয়ে বেড়াচ্ছে। ওসবে কান দেবেন না, আর সব আমার বিরুদ্ধে করার চক্রান্ত। ছাদ নিজের চুলে হাত বুলালো আর বলল, ও তাই নাকি? তোমার ভাই তো আজ আমাকে নিজে বলল তুমি নাকি পরীক্ষায় ফেল করে এই নিয়ে দুইবার 9-এ পড়ছো। তোমার ভাইও বুঝি তোমার বিরুদ্ধে গুজব রটাচ্ছে? তোমা আরেক দফা চমকে উঠলো, রেগে গিয়ে ছাদকে বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন, ভালো হচ্ছে না কিন্তু। ছাদ তোমার কথায় কান না দিয়েই বলল, বেশ করেছি, আরো করব, দেখি তুমি কি করতে পারো। তোমার ছাদের দিকে এগিয়ে গিয়ে বলল, দেখবেন আমি কি করতে পারি। ছাদ তোমার কথায় কর্ণপাত না করেই বলল, দেখি তো তুমি কি এমন করতে পারো। তমা আর এক মুহূর্ত অপেক্ষা না করে জোরে জোরে চেঁচিয়ে উঠল, চিৎকার করে বলল, ভাইয়া গো, বাড়িতে চোর ঢুকেছে, আমাকে বাঁচাও ভাইয়া। ও ভাইয়া তুমি কোথায়, আমাকে বাঁচাও গো। সাদ তমার কথা শুনে ক্যাবলা কান্তের মতো তমার দিকে তাকিয়ে রইল। তমার ভাই শফিকুল ঘর থেকে বড় লাঠি নিয়ে বের হলেন। মোমবাতি হাতে তমার সাঙ্গ পাঙ্গরাও ছুটে এলো। তমার ভাই শফিকুল সাদকে চোর ভেবে ছাদের মাথায় লাঠি দিয়ে জোরে একটা আঘাত করলো। আঘাত পেয়ে ছাদ মাথা ধরে মাটিতে বসে পড়ল। চিৎকার করে ছাদ বলল, আমাকে বাঁচাও গো, আমি ডাকাতের পাল্লায় পড়েছি গো। তমা এবং শফিকুল দুজনেই ছাদের কথা শুনে চমকে উঠল। চোর নিজেই কিনা বলে সে ডাকাতের পাল্লায় পড়েছে। হাই কপাল! শেষমেশ চোর কিনা পড়ল ডাকাতের কবলে। তীব্র ক্লান্তি আর মাথা ব্যথা নিয়ে শোয়া থেকে উঠল ছাদ। মাথার একটা পাশ ফুলে আলু হয়ে গিয়েছে। ছাদ উঠে বসতেই ছাদের ঘরে অবস্থানকৃত কয়েকজনের হাসির আওয়াজ শুনতে পেল ছাদ। ছাদ মাথা চেপে ধরে বিরক্ত নিয়েই বিছানা থেকে উঠে বসলো। ছাদকে উঠে বসতে দেখে নাদিয়া ছুটে এসে ছাদের সামনে বসলো। নাদিয়া ছাদের চাচাতো বোন, ছাদের ছোট চাচার মেয়ে নাদিয়া। নাদিয়া ছাদের থেকে 4 বছরের ছোট।
সাদের পাশে বসে নাদিয়া জোরে জোরে হাসতে হাসতে সাদকে বলল, তুমি নাকি চুরি করতে গিয়ে ধরা খেয়েছো ভাইয়া, দেখো মেরে তোমার মাথাটা একেবারে ফাটিয়ে দিয়েছে। নাদিয়া এটুকু বলেই মুখ দিয়ে হাত চেপে জোরে জোরে হাসতে শুরু করলো। সাদ এক প্রকার বিপাকে পড়ে গেল। কি একটা অবস্থা! বাড়িতে জানাজানি হলে আর রক্ষা নেই। কি করবে ভেবে পেল না সাদ। এদিকে নাদিয়ার হাসির মাত্রা যেন বেড়েই চলেছে। সাদ জোরে সরে নাদিয়াকে একটা ধমক দিল। নাদিয়া সাদের ধমককে ক্ষণিকের জন্য শান্ত হলো, কিন্তু আবারও বকবক শুরু করলো। সাদ বিরক্ত মাখা মুখ নিয়ে আশেপাশে ফিরে তাকালো। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে, মনে হচ্ছে কেউ তার মাথায় হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। আঙ্গুরবালা খুঁড়িয়ে খুঁড়িয়ে সাদের কাছে এসে বসলেন। সাদ পেছনে ঘুরে একবার আঙ্গুরবালার মুখের দিকে তাকালো। আঙ্গুরবালা সাদকে নিজের দিকে তাকাতে দেখে হেসে ফেললেন। সাদ ক্যাবলা কান্তের মতো করে আঙ্গুরবালার দিকে তাকালো। আঙ্গুরবালা নিজের মতোই হেসেই চলেছেন। এমন সময় সাদের সঙ্গে কথা বলতে অনিতা সাদের ঘরে প্রবেশ করলো। অনিতা সাদের ঘরে ঢোকা মাত্রই আঙ্গুরবালা অনিতাকে উদ্দেশ্য করে বলেন, ছেলেরে তোমরা বিয়া করাইতে চাও না, বিয়ার কথা হই না তোমাগো এত আপত্তি। তোমার পোলা তো রাইতের আন্ধারেও বইয়ের লগে দেখা করবার যায়, তোমরা তাও কইবা তোমাগো পোলা বিয়া করবার চাই না। আসলে কও তোমরা বিয়া দিবার চাও না, নয় এমন বিয়া পাগল পোলা কইব আমি বিয়া করুম না। বইয়ের লাইগা কত আদর কত সোহাগ, বইয়ের লগে দেখা করতে গিয়া চোর অপবাদ হই না মাথা ফাটাইয়া আইছে, তাও কইবা তোমার পোলা বিয়া করবার চাই না। অনিতা আঙ্গুরবালার কথা শুনে সাদের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। সাদ লজ্জায় মাথা নিচু করে ফেলল। আঙ্গুরবালা মুখ টিপে মুচকি হাসতেই অনিতাকে বলেন, শোনো বউ, পোলাডারে আর কিছু কইও না। বাইরের মানুষের লগে তো আর দেখা করতে যায় নাই, নিজের বইয়ের লগেই তো দেখা করতে গেছে, আর পোলাডারে বইকো না। আঙ্গুরবালা এটুকু বলেই সেখান থেকে প্রস্থান করলেন। আঙ্গুরবালা সেখান থেকে চলে যেতেই অনিতা সাদের সামনে বরাবর গিয়ে বসল। সাদকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে বাইরে গিয়েছিলে কেন, তাও আবার ওদের বাড়িতেই? এত সাহস পেলে কোথায়? তোমাকে নিয়ে কত হাসাহাসি হচ্ছে জানো তুমি? কি বলবে লোকে? বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পরে আমাকে তো আর চিনবেই না বোঝা যাচ্ছে। এত কষ্ট করে খাইয়ে পরিয়ে মানুষ করলাম, এখন এই দিনও দেখতে হচ্ছে আমাকে। সাদ আমতা আমতা করে বলল, আম্মু তুমি তো জানো ওদের বাড়ি ওই রাস্তার মোড়ের ওই দিকে। কালকে রাতে তো কারেন্ট ছিল না, আমি গরমে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, বাড়ি থেকে হাঁটতে বের হয়েছিলাম। মোড়ের ওই দিকে হাঁটাহাঁটির সময় কে যেন চোর বলে চিৎকার করলো, আর কে যেন আমাকে এসে মারলো। আমি জানতাম না এত কিছু, জানলে তো কখনোই আমি যেতাম না। সাদ সত্য মিথ্যা মিলিয়ে যেটুকু পারল বলল। সত্য কথা বলে কেউই কথা শোনাতে ছাড়তো না। অনিতা গাঢ় একটা নিঃশ্বাস ফেলে সাদের ঘর থেকে প্রস্থান করলো। এদিকে সাদ জ্বলছে তীব্র প্রতিশোধের আগুনে। যেভাবেই হোক আজ তোমাকে শায়েস্তা করতেই হবে। মেয়েটা অনেক ফাজিল, কাল শুধু শুধু এতগুলো মার খাওয়ালো। সাদ বহুক্ষণ ভেবে ভেবে ফোন দিয়ে আটলো। বিকালে তমা আর তার সাঙ্গ পাঙ্গরা বাইরে টই টই করতে বের হয়। তখনই বেশ ভালো মতো তমাকে ধরবে, একেবারে ছাই দিয়ে ধরবে, যেন পালাতে না পারে। প্ল্যান অনুসারে সাদ বিকালবেলা বাড়ি থেকে বের হলো। শরীর খুব খারাপ সাদের, কিন্তু তবুও সাদ আজকে বাড়ি থেকে বের হয়েছে, কারণ তমার একটা শাস্তি প্রাপ্য। শুধু শুধু এতগুলো মার কেন খাওয়ালো সাদকে? ছোট্ট একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? এটা কি ঠিক? সাদ হাঁটাহাঁটি করছে আর বারবার এদিকে ওদিকে তাকাচ্ছে। আসলে গোপনে গোপনে সাদ তমাকেই খুঁজছে। তমা এই সময়টায় সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরতে বের হয়। সাদ অনেকটা সময় অপেক্ষা করলো। কিছুক্ষণ পর দেখলো তমা সহ তার সাঙ্গপাঙ্গরা এই দিকেই হাঁটতে হাঁটতে আসছে। তমা হাতে জুতো জোড়া নিয়ে খালি পায়েই হাঁটছে। তমা সাদকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। সাদ তমাকে দেখে পেছন থেকে ডেকে বলল, এই মেয়ে দাঁড়াও। তমা তবুও দাঁড়ালো না, নিজের মতো পথ চলতে শুরু করলো। সাদ তমার দিকে দৌড়ে গিয়ে তমাকে বলল,
এই মেয়ে, তোমাকে বলছি না দাঁড়াতে। এতবার ডাকলাম, তবুও সাড়া দিলে না কেন? তমা ভুরু কুচকে বলল, কেন? আমার সঙ্গে এত কিসের দরকার? এত দরদ উঠলে উঠলো হঠাৎ আমার জন্য? সাদ তোমার কোনো প্রশ্নের উত্তর দিল না, নিজেই তমাকে প্রশ্ন করলো, কাল আমার সঙ্গে এমন কেন করলে? তমা হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, কি করেছি আবার? সাদ নিজের কোমরে হাত দিয়ে বলল, কি করেছো মানে? কালকে আমাকে এত বড় অপবাদ কেন দিলে? আমি নাকি চোর? এই, আমি তোমাদের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম নাকি? তমা সাদের দিকে এক হাত এগিয়ে গিয়ে বলল, চোর কি চোর বলবে? আমি চুরি করতে এসেছি? ফাটা ফুসকা। সাদ অবাক হয়ে তমাকে বলল, ফাটা ফুসকা কি জিনিস? তমা হেসে বলল, আয়নায় নিজেকে গিয়ে দেখুন, তারপর বলবেন ফাটা ফুসকা কি জিনিস। মাথা ফাটিয়ে পুরো ফাটা ফুসকা সেজে এখানে বলছে ফাটা ফুসকা কি জিনিস। নাটকের শেষ নেই। সাদ এত তীব্র অপমান মেনে নিতে পারল না। তোমার দিকে এগিয়ে গিয়ে বলল, বেশি বাড়বেড়ো না, খারাপ হবে কিন্তু। তমা সাদকে কিছু বলার আগে তোমার সমবয়সী আরেকটা মেয়েকে তোমাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেটার নাম কি রে তমা? সাদ শার্টের কলারটা ঠিক করে বলল, আমার নাম সাদ। মেয়েটি হঠাৎ জোরে হেসে ফেলল, অবাক হয়ে বলল, পাদ? পাদ আবার কারোর নাম হয় নাকি? মেয়েটার কথা শুনে তমাও হেসে ফেলল। সাদ চিৎকার করে বলল, আমার নাম সাদ। মেয়েটি সাদকে ব্যঙ্গ করে বলল, সাদের নাম পাদ? সাদ এবার জিদ করে অন্যদিকে হাঁটা শুরু করলো। এই গ্রামের ছেলে মেয়েগুলো বহুত বজ্জাত, এদের সাথে কথা বলা মানেই সময় নষ্ট। সাদ নিজের মতো এগিয়ে যেতে শুরু করলো। হঠাৎ পেছন থেকে স্লোগানের মতো কিছু একটা শুনতে পেয়ে ফিরে তাকালো। দেখলো তমা সহ তার সাঙ্গ পাঙ্গরা সাদের দিকে আঙ্গুল দিয়ে সমস্বরে জোরে জোরে বলছে, সাদ দেয় খালি পাদ, ছাদের নাম পাদ, ছাদ দেয় খালি পাদ। সাদ সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি একটা অবস্থা! রাস্তার মানুষ সব সাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। সাদ বিপদ বুঝতে পেরে জোরে সোরে দৌড় দিয়ে পালালো। পেছন থেকে হালকা ভাবে আবারও শুনতে পেল, সাদ দেয় খালি পাদ। পরন্ত বিকেল। শফিকুল সাদের জন্য নিজের মায়ের হাতে বানানো পিঠে পুলি নিয়ে এসেছে। নিজের হবু জামাইকে খাওয়ানোর উদ্দেশ্যে পিঠে পুলিগুলো বানিয়ে শফিকুলের কাছে পাঠিয়ে দিয়েছেন। শফিকুল সাদদের বাড়িতে ঢুকতেই সবাই আদর আপ্যায়ন শুরু করলো। শফিকুল গতদিনের ঘটনার জন্য বেশ দুঃখ প্রকাশ করলো। না জেনে না শুনে কি ভয়াবহ মারটাই না সাদকে মেরেছেন। সাদের মনে মনে তমার প্রতি আগের থেকেও বেশ রাগ ক্ষোভ ছিল। শফিকুলকে একা পেয়ে গড় গড় করে সাদ গত কয়েকদিনের ঘটনা শফিকুলকে বলে ফেলল। সাদকে ফাটা ফুসকা ডাকা, সাদের নাম নিয়ে ব্যঙ্গ করা, চোর উপাধি প্রদান করে মার খাওয়ানো, সবটা উগলে নিজের ভেতর থেকে বার করে দিল সাদ। শফিকুল পর্যায়ক্রমে একের পর এক ঘটনা শুনে প্রচন্ড রেগে গেলেন। সাদকে আশ্বাস দিলেন তমাকে এর জন্য শাস্তি দিবেন। তমার শাস্তি পাওয়ার কথা শুনে সাদ আনন্দে আটখানা হয়ে উঠল। এবার তমা বুঝতে পারবে তমা কত বড় ভুল করেছে। এদিকে শফিকুল রাগে পুরো ঝলসে যাচ্ছে। আজ তমাকে সামলে পেলে আচ্ছা করে মার দেবে। 2 দিন পরে যার সংসার করবে তার সঙ্গে এসব কেমন ধরনের আচরণ! শফিকুল সাদদের বাড়ি থেকে যাওয়ার পথে গাছ থেকে মোটা ডালটা ছিঁড়ে নিল। এই ডাল আজকে তমার পিঠেই ভাঙবে। শফিকুল বাড়ি গিয়ে দেখলো তমা উঠোনে বসে পাথর দিয়ে খেলছে। শফিকুল বাড়িতে ঢুকেই তমার পিঠে লাঠি দিয়ে দিল এক ঘা। তমা আটকে উঠে শফিকুলের দিকে তাকালো। শফিকুল লাঠি দিয়ে তমাকে এলো পাতাড়ি মারতে লাগলো। তমা ব্যথায় কাঁদতে কাঁদতে মেঝেতে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল। তমার মা জুলেখা শফিকুলকে অনেকবার থামানোর চেষ্টা করলো। শেষে তমার কান্নাকাটি দেখে শফিকুল লাঠি ফেলে দিয়ে ঘরে চলে গেল। শফিকুল যেই না ঘরে ঢুকলো সেই মাত্রই তমা দৌড় দিয়ে এক ছুটে বাড়ি থেকে বের হয়ে গেল। জুলেখা পেছন থেকে বহুক্ষণ ডাকাডাকি করলো। তমা সাড়া না দিয়েই বের হয়ে গেল। কোথায় গেছে, কি কারণে তমা বের হয়েছে এটা কেউই জানে না। জুলেখা অনেকক্ষণ বাড়ির আশেপাশে তমাকে খোঁজাখুঁজি করলো, কিন্তু তমা নিরুদ্দেশ, কোথাও তমাকে খুঁজে পেল না। সন্ধ্যাবেলা, এখনই হয়তো আজান দিয়ে দিবে।
সাদ হেলতে দুলতে রাস্তা দিয়ে বাড়ির পথের দিকে রওনা হচ্ছে। রাসেল কাকার দোকানে চাটা বেশ মজার, খেলেই মাথা ব্যথা, ঘাড় ব্যথা সব গায়েব। সাদ আনমনেই হেঁটেই চলেছে। পুকুর পাড়ের ওই অংশটায় একটা মেয়েকে দেখা যাচ্ছে, ঘোমটা দেওয়া মাথায়। বসে থাকার ধরন দেখে মনে হচ্ছে তমা, কিন্তু তমা সন্ধ্যাবেলায় একা একা পুকুর ঘাটে কি করবে? সাদ এক পা করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। সাদের মন বারবার বলছে সিঁড়িতে বসে থাকা মেয়েটাই তমা, কিন্তু তমা এখানে কেন? তোমার তো শাস্তি পাওয়ার কথা ছিল। তমা কি তাহলে তার উপযুক্ত শাস্তি পায়নি? তাহলে শুধু শুধু শফিকুল ভাইকে সাদকে মিথ্যা কথা কেন বলল? সাদ নিশ্চুপ ভাবে মেয়েটার পাশে বসলো, উকি দিয়ে মেয়েটার মুখ দেখলো। হ্যাঁ, এটাই তো তমাই। সাদ গলা খাকারি দিয়ে একটা শব্দ করলো। তমা একটু নড়ে চড়ে বসলো। সাদ তমার কানের সামনে ফিস ফিস করে বলল, কি হয়েছে? তমা চোখ মুছতে মুছতে উত্তর দিল, কিছু না। সাদ পুকুরের পানিতে পায়ের কিছুটা অংশ ডুবিয়ে রেখে বলল, তাহলে ফ্যাস ফ্যাস করে কাঁদছো কেন? তমা কাপা কাপা গলায় বলল, ভাইয়া মেরেছে। সাদ ঠোঁট টিপে হেসে বলল, বেশ করেছে, যেমন কর্ম তেমন ফল, আরো করো আমার সাথে ফাইজলামি। তমার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। সাদ হাসতে হাসতে তমার দিকে আবারও তাকালো। না, এবার তোমার জন্য আসলেই খারাপ লাগছে। এত বড় মেয়ের গায়ে হাত তোলাটা উচিত হয়নি। ঠান্ডা মাথায় একটু বোঝালেই তো ঠিক হয়ে যেত। সাদ তোমার আরেকটু কাছে এসে বসলো, যাকে বলে একেবারে পাশাপাশি বসা। সাদ তোমার হাতটা ধরে বলল, আমি বুঝতে পারিনি তোমাকে মারবে, জানলে এইসব বলতাম না। আমি তো ভেবেছি তোমাকে হালকা বকাঝকা করবে, তারপর শেষ। এর মধ্যে এত কাহিনী হয়ে যাবে, এটা কে জানতো? তমা আর সময়ের অপেক্ষা করলো না, উঠে দাঁড়িয়ে হুট করে সাদের হাত দুটো মুঠো করে চেপে ধরলো। সাদের হাতে জোরে চাপ দিয়ে বলল, আমি জানতাম তুই আমার নামে ভাইয়ের কাছে বিচার দিয়েছিস, একেবারে নিশ্চিত হওয়ার জন্যই ঢং করলাম। দেখ এবার তোকে আমি কি করি। সাদ মুহূর্তেই ভেবাচাকা খেয়ে গেল। মানে কি এসব? এই মেয়ের তো চালাকির অন্ত নেই। হঠাৎ পানির নিচ থেকে একটা হাত সাদের বাম পা জোরে চেপে ধরলো। সাদ হঠাৎ চিৎকার করে উঠল। সাদের পা ধরে বারবার পানির ভেতর দিয়ে যেতে হচ্ছে। সাদ জোরে চিৎকার করে উঠল। তোমার নিজের হাতে থাকা গামছা দিয়ে সাদের মুখ হাত পা বেঁধে দিল। এতক্ষণ এই গামছা দিয়েই তোমার চোখের পানি নাকের পানি মুছছে। এটা সামনে ছিল বলেই তমা সাদের মুখ বেঁধে দিল। সাদ দুই হাত দিয়ে বারবার তোমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু এদিকে পা ধরে টানাটানি, আরেক দিকে মুখের জবান বন্ধ, কিছুই করার কিংবা বলা যাচ্ছে না। তমা বড় একটা ডাল ছিঁড়ে আনলো গাছ থেকে, এনে ধাম করে সাদের পিঠে একটা বাড়ি দিল। সাদ বেচারা ব্যথায় চোখটা বন্ধ করে ফেললো। তমা পুকুর পাড়ের সামনে গিয়ে বলল, পা ছাড় এবার। পানিতে থেকে 7-8 বছরের দুটো বাচ্চা উঠে এলো। এদেরকে সবসময় তমার সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যায়। বাচ্চা দুটোকে দেখেই সাদ আসল ঘটনা বুঝতে পারলো। তমা সাদের সামনে গিয়েই বসে বলল, আর কোনোদিন লাগতে আসবি আমার সঙ্গে? সাদ উপায় না পেয়ে দুই দিকে মাথা নাড়ালো, যার অর্থ বোঝায় না। তমা সাদের পিঠে জোরে আরেকটা বাড়ি দিয়ে বলল, আর যদি কোনোদিন আমার সঙ্গে ঝামেলা করেছিস তো বলে দিলাম মেরে পুকুর পাড়ে ফেলে দেব। তমা এবার সাদের হাতের বাঁধন খুলে দিল। সাদ বাঁধন থেকে মুক্তি পেতেই দৌড়ে ছুটে পালানোর চেষ্টা করলো। তমা হাসতে হাসতেই পেছন থেকে সাদকে বলল, আসতে যা ফাটা ফুচকা, উষ্টা খেয়ে পড়ে মরলে বলবি তমা মেরেছে। সাদ অগ্নি দৃষ্টিতে তমার দিকে তাকালো। তমা সাদের দিকে তাকিয়ে বলল, যাচ্ছিস না কেন? তোকে কি আবারও ঘোড়ার গাড়িতে করে বাড়িতে দিয়ে আসতে হবে নাকি? সাদের পুরো গা ভেজা। সাদ মাটিতে পা রাখা মাত্রই পা পিছলে মাটি ছিটকে পড়ে গেল। সাদকে পড়ে যেতে দেখে তমা জোরে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, ফাটা ফুসকায় খাই উষ্ঠা, উষ্ঠা নাই শেষ, ফাটা ফুসকা খাই ঠ্যাস। সাদের পা ব্যথায় ফুলে গেছে। বাড়িতে আসার পর থেকে সাদকে পায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সাদ বলেছে সাদ পড়ে গিয়েছে। পরের দিন সকালে জুলেখা মানে তমার মা সাদের সঙ্গে দেখা করতেই সাদকে বিস্তারিত জিজ্ঞাসা করলে
তমা মার খাবে ভেবে সাদকে ব্যাপারটা চেপে গেল। জুলেখা ঝাপসা চোখে ছাদকে বলল, তমা যখন 8 বছরের তখন তমার বাবা মারা যায়। সারাদিন ঠিকই ছিল, রাতে হঠাৎ কি হলো জানি না। একসাথে ঘুমাতে গেলাম, আমি উঠলেও তমার বাবা আর উঠল না। পরিবারের একমাত্র ঢালই ছিল তমার বাবা। যেই পরিবারে বাবা থাকে না, সেই সংসার চালানো যে কতটা কষ্ট সেটা পরিস্থিতির খাতিরে আমি বুঝেছিলাম। শফিক বড় হওয়া না অবধি বেশ পরিশ্রম করে তমা আর শফিককে বড় করেছি। সংসারে অভাব অনটন লেগেই ছিল, কখনো ওদের চাহিদা মেটাতে পারিনি। খুব অভাবে দিন কেটেছে। তমা ছোটবেলা থেকেই দুষ্টু, মানুষের গাছের ফল চুরি করে খেত। যেখানে যেত একটা না একটা অঘটন ঘটিয়েই বাড়ি ফিরত। ও আমার হাতে কত মার খেয়েছে তার কোনো হিসাব নেই। মারে কখনো ওর দুষ্টামি কমেনি, উল্টো আরো বেড়েছে। ওকে যেই কাজ করতে নিষেধ করতাম ও সবসময় সেটাই বেশি করে করত। আজ এই বাড়ি থেকে বিচার আসতো তো কাল ওই বাড়ি থেকে বিচার আসতো। আমি বা কি করব বলো? আমি মা, আমি যদি এত অত্যাচার করি ও যাবেটা কোথায়? ওকে মারা বন্ধ করে আদর করে বুঝিয়ে সুঝিয়ে বুঝ দিতাম। ও এখনো অনেক কিছুই বোঝে না, কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে সেসব জানে না। ভুল জায়গায় ভুল কথা বলে বারবার বিপদে পড়ে। মাঝে মধ্যে গ্রামের লোকজন ওর প্রতি বিরক্ত হয়ে ওকে পাগল বলতো। আমি কখনো ওর প্রতি বিরক্ত হতে পারিনি, কখনো ওর শখ আহ্লাদ মেটাতে পারিনি। আমি দিতে পারিনি বলেই তো ও নিজে চুরি করার সাহস করেছে। জুলেখা হঠাৎ ছাদের সামনে ফুপিয়ে কেঁদে ফেলল। একটু থেমে আবারও বলল, তোমার দাদি মানুষটা খুব ভালো। সংসারের খরচ এক হাতে জোগাতে হিমশিম খেতাম। কখনো কারো কাছে ধার চাইলে কেউই দিত না, পাছে যদি ধার দিয়ে ফেরত না দেই। তোমার দাদি প্রায়ই আমাকে গোপনে সাহায্য করত। আমি আবার যখন সুযোগ পেতাম ধার পরিশোধ করে দিতাম। মাঝে মধ্যে ঘরে চাল থাকতো না, তোমার দাদি খুব সাহায্য করতেন। চাল, তারপর তোমাদের ক্ষেতের শাক সবজি এইসব দিয়ে সাহায্য করতেন। আমার খুব উপকার হতো। জুলেখা এসব বড় করে বলায় একটা দীর্ঘশ্বাস ফেলল। সাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার যদি তোমার কোনো আচরণে কষ্ট লাগে তুমি মাফ করে দিও বাবা। ওর এত বুঝ জ্ঞান নেই, তুমি পারলে ওকে মাফ করে দিও। জুলেখা এসব বলে ক্রন্দনরত দৃষ্টিতে সেই স্থান ত্যাগ করলেন। সাদ চুপচাপ পা বিছিয়ে বসে রইল। সারাদিন ঘরে পা বিছিয়ে বসে থাকতে থাকতে সাদ বিরক্ত। বিকেলে একটু বাড়ি থেকে বের না হলে সবকিছু কেন যেন ফিকে ফিকে লাগে। সাদ খোঁড়াতে খোঁড়াতে বাড়ি থেকে বের হলো। রাসেল কাকার চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা নিয়ে বসলো, সাথে 3 কোনা বান রুটি, সাইডে সাদা ক্রিম মাখানো। বান রুটি চায়ে ভিজিয়ে সাদ মুখে দিল। দূর থেকে দেখতে পেল তোমার মতো কে যেন হেঁটে চলেছে। কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝতে স্পষ্টই হলো, ওটা আসলেই তমা। এক হাতে বড় বটির মতো কি যেন, আর আরেক হাতে অনেকগুলো ডাব। সাদ বুঝতে পারলো তমা গাছ থেকে ডাব পেড়েছে। সাদ চা বান রুটি শেষ করে তমার দিকে এগিয়ে গেল। তমা অবশ্য বেশ খানিকটা দূরে এগিয়ে গিয়েছে। সাদ পেছন থেকে চিৎকার করে ডাকলো, তমা। তমা চমকে পেছনে ফিরে তাকালো। সাদ খুঁড়িয়ে খুঁড়িয়ে তমার দিকে এগিয়ে গেল। সাদ তমার কাছে যেতেই তমা বটি সাদের দিকে এগিয়ে গিয়ে বলল, পা ভেঙে শান্তি হয়নি? আরেকবার ডাকাডাকি করলে পা বটি দিয়ে কেটে হাতে ধরিয়ে দিব। সাদ বটির দিকে একবার তাকালো, ভয়ে ভয়ে ঢোক গেল। তমাকে দিয়ে বিশ্বাস নেই, তমা আসলেই বটি দিয়ে সাদের পাটা কেটে ফেলতে পারে। সাদ তমার হাতে থাকা ডাবের দিকে আঙ্গুল দিয়ে বলল, এগুলো কি? তমা জোর করে হেসে বলল, আমাদের গাছের মূলা। সাদ অবাক হয়ে তমাকে বলল, এগুলো তো ডাব। তমা রেগে গিয়ে বলল, জানেন যখন জিজ্ঞাসা করলেন কেন? সাদ এবার ঢোক গিলে বলল, এমনি। তমা সাদকে রেখেই হাঁটা শুরু করলো। সাদ দৌড়ে গিয়ে বলল, যাচ্ছ কোথায়? তমা চোখ কুঁচকে জোর করে হেসে বলল, শ্বশুর বাড়িতে। সাদ ঠোঁট চিপে হেসে বলল, তুমি কি ভুলো মনা তমা? তোমার শ্বশুর বাড়ির রাস্তা তো এই দিকে না, ওই দিকে। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তমা রেগে সাদের দিকে তাকালো। সাদ অপ্রস্তুত ভঙ্গিতে বলল,
এতগুলো ডাব নিয়ে যাচ্ছ, আমাকে একটাবারও স্বাদ দেও না? তমা বটি এদিকে ওদিকে ঘুরিয়ে বলল, আপনি এত সোসা কেন? আপনাকে আমি ডাব দেব না, যান ভাগুন। সাদ আঙ্গুল ভাঁজ করতে করতে তমাকে বলল, কি করলে ডাব দেবে? তমা ভেবে চিনতে উত্তর দিল, আমি যা চাইবো সেটা দিতে হবে, তাহলেই ডাব দিব। সাদ প্রশ্নাতুর দৃষ্টিতে তমার দিকে তাকিয়ে বলল, কি চাও? যা চাইবে তাই দেব। তমা ডাবগুলো নিচে রেখে বলল, এই সামনের স্কুলটা চেনেন? সকালে স্কুল ছুটি হলে ফুচকাওয়ালা মামা বসে, আমাকে ফুচকা খাওয়াতে হবে। সাদ মাথা নাড়িয়ে বলল, তা খাওয়াবো, এখন আমাকে ডাব কেটে খাওয়াতে হবে। তমা সাদের দিকে তাকিয়ে বলল, সামনের গাছতলায় চলুন, ওখানে বসে ডাব কেটে খাওয়াবো। গাছতলায় গিয়ে সাদ পা মেলে বসলো। এত হাঁটাহাঁটি করে এখন পাটা ব্যথা করছে। তমা বটি দিয়ে অতি দক্ষতার সহিত ডাব কেটে সাদকে দিল। সাদ ডাব হাতে নিতেই তমা বলল, সকালবেলা স্কুলের সামনে আমার জন্য দাঁড়াবেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি বাড়িতে গেলাম। তমা এতটুকু বলেই হাঁটা শুরু করলো। সাদ ডাবের পানিতে চুমুক দিতে দিতেই তমার চলে যাওয়া দেখল। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে নাস্তা শেষ করলো সাদ। রেডি হয়ে স্কুলের সামনে গিয়ে দাঁড়ালো। তমার মাথায় ঘুমটা ঠিক করতে করতে সাদের সামনে এগিয়ে এসে দাঁড়ালো। সাদ তমার দিকে 2 পা এগিয়ে গেল। তমা সাদের দিকে তাকিয়ে নিজের কোমরে হাত রেখে বলল, এবার যা শর্ত ছিল তা পূরণ করুন। সাদ মাথা ঝাঁকালো। তমা গিয়ে ফুচকাওয়ালা মামাকে ফুচকা দিতে বলল। ফুচকাওয়ালা মামা তমাকে বলল, কয় প্লেট দিমু আপা? তমা হেসে ফুচকাওয়ালা মামাকে বলল, দিতে থাকুন ইচ্ছা মতো। তমা 1 প্লেট ফুচকা হাতে নিতেই তমার সঙ্গীরা সব হাজির। 10-12 জন সঙ্গী সাথী দেখে তমা ফুচকাওয়ালা মামার উদ্দেশ্যে বলল, যে যত প্লেট খেতে চাই দিন মামা। সাদ মাটিতে পা খুঁটছিল। ভেবেছে এরা সবাই ছোট মানুষ, আর কতটুকুই বা খাবে। কিন্তু সাদকে অবাক করে দিয়ে প্রত্যেকে 4-5 প্লেট করে ফুচকা খেয়েছে। ফুচকাওয়ালা মামাকে যখন বিল দেওয়ার প্রসঙ্গ উঠল, তখন সাদ মুখ কালো করে ফেলল। এই সপ্তাহে পকেট মানি সব শেষ। কে যে বলেছিল তমার ফাঁদে পা দিতে? তমা মেয়েটা অতি চালাক। সাদ মনে তমার প্রতি চাপা রাগ রেখে বাড়ি ফিরল। সময় কখন কেটে যায় তা বোঝাই যায় না। পুরো একটা সপ্তাহ কেটে গেছে এভাবেই। কালকে কাবিন পরিয়ে তোমাকে একেবারেই তুলে আনবে। শাড়ি গহনা সহ আরো বেশ কিছু ডালা আজ তোমাদের বাড়িতে পাঠানো হয়েছে। তোমারাও অবশ্য অনেকগুলো ডালা পাঠিয়েছে। সাদদের পুরো বাড়িতে লাইটিং করা। একটু পর পর গ্রামের মানুষজন উকি ঝুঁকি মারছে। মহসিন খান অবশ্য অনিতাকে বলে দিয়েছেন, আজকে যারা বাড়িতে আসবে একটা মানুষও যেন খালি মুখে না যায়, ভর পেট খাইয়ে তারপর বিদায় দেবে। অনিতাও অবশ্য মহসিন খানের সঙ্গে দ্বিমত করেননি, খুশি মনেই সবটা মেনে নিয়েছেন। সাদের বিয়েতে সবচেয়ে আনন্দ করছে আঙ্গুরওয়ালা। এতদিন বিছানা ছেড়ে উঠতে পারতেন না, এখন বলে কয়েও বিছানায় 2 দণ্ড বসানো যাচ্ছে না। বাচ্চাদের মতো এদিকে ওদিকে ছোটাছুটি করছেন। সাদের বিয়ে উপলক্ষে মেহমানদের জন্য গামলা ভর্তি করে পিঠা বানিয়েছেন। তেলের পিঠা, নকশি পিঠা, সাজি পিঠা, আরো কত রকমের পিঠা বানিয়ে খাবার টেবিল ভরে ফেলেছেন। নাদিয়া তো আনন্দের শেষ নেই, একমাত্র ভাইয়ার বিয়ে বলে কথা। নাদিয়ার ছোট আরেকটা বোন আছে, নাম পুতুল। পুতুলের অবশ্য এখনো বেশ ছোট, সবেমাত্র বসতে শিখেছে। সাদের অবশ্য আর কোনো ভাই বোন না থাকায় নাদিয়া আর পুতুলকে বেশ আদর করে। যখন নাদিয়া আর পুতুলকে দেখে মন ভরে আদর করে। ছোট বাচ্চারা আসলেই নিষ্পাপ, দেখলেই মনটা ভালো হয়ে যায়। সকালে সাদকে কয়েকবার ডেকে ঘুম থেকে তোলা হয়। সাদ ত্যক্ত বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাত মুখ ধুয়ে আসতেই বাইরে থেকে অনিতার ডাকাডাকি শুরু। সাদ টলমল পায়ে বাহিরে আসলো। সাদ বাইরে এসে দেখলো বাড়ির কাজের লোকেরা পাটায় হলুদ বাটছে। অনিতা সাদা ট্রাউজার আর সাদা টি শার্ট সাদকে এগিয়ে দিয়ে বলল, এটা তাড়াতাড়ি গিয়ে পরে এসো বাবা, তোমাকে সবাই হলুদ লাগানোর জন্য বসে আছে। সাদ বিরক্ত মাখা চোখে চারিদিকে তাকিয়ে দেখল, এসব গায়ে হলুদের অনুষ্ঠান হয় মেয়েদের, ছেলেদের জন্যও যে এসব নিয়ম অনুষ্ঠান মানতে হয় কে জানতো। সাদ টি শার্ট আর ট্রাউজার পরে বাইরে এলো। সবাই হলুদের বাটি সাজিয়ে একের পর এক ঝাঁপিয়ে পড়লো ছাদের উপরে। গালে মুখে নাকে কপালে হাতে একেবারে হলুদ দিয়ে লেপটে দিল ছাদকে।
সাদ নিজের শরীরে এত হলুদের ছোঁয়া দেখে বারবার ভুরু কুঁচকে তাকাচ্ছিল সবার দিকে, কিন্তু সবার কি আর সেই খেয়াল আছে? সবাই তো নিজের মতোই সাদকে হলুদ মাখাতে ব্যস্ত। হলুদের অনুষ্ঠান শেষ হতেই দুপুরের দিকে সবাই তমাদের বাড়ির দিকে রওনা দিল। তমাদের বাড়ির সামনে বড় করে প্যান্ডেল টানানো হয়েছে। প্যান্ডেলের ভেতরে গিয়েই সবাই খাওয়া দাওয়া ঝামেলা সারবে। ছোটখাটো একটা স্টেজের মতো করে তমা আর সাদকে বসিয়ে রাখা হয়েছে। তমা লাল বেনারসি শাড়ি পরিহিত, শাড়িটা অবশ্য সাদদের বাড়ি থেকেই দেওয়া হয়েছে। তমা ঘেমে নেমে একাকার অবস্থা। ছাদ একটু পরপরই তমার দিকে তাকাচ্ছে। তমার অবশ্য কোনো হেরফের নেই, তমার সামনের দিকে দৃষ্টি দিয়েই সবাইকে দেখছে। ছাদ তমার পাশে হাত রাখলো। তমা প্রথমে একটু চুপচাপ থাকলেও পরে আগের অবস্থায় ফিরে গেল। টুকুস করে একটা চিমটি বসিয়ে দিল ছাদের হাতে। বাসদ নীরবে ব্যথা সহ্য করলো একেবারে। এত মানুষ সামনে, তাদের সামনে তো আর ঝগড়াঝাটি করার সময় না। তমা বেশ কিছু সময় পর একটা মেয়েকে হাত ইশারায় নিজের কাছে ডাকলো। সম্ভবত এইটা সেই মেয়েটাই যে সাদকে পাদ নামে ভূষিত করেছিল। মেয়েটা তমার সামনে আসতেই তমা মেয়েটার কানের সামনে গিয়ে বলল, কতক্ষণ ধরে বসে আছি রে? খাবার দিবে কখন? আমার খুব ক্ষুধা লেগেছে। চারপাশে কত সুন্দর সুন্দর পোলাওয়ের ঘ্রাণ, আর আমি নাকি মরি ক্ষুধার জ্বালায়। মেয়েটা তমার কথায় ফিক করে হেসে ফেলল। হাসি চেপে রেখে তমাকে বলল, দাঁড়া, আমি দেখতেছি। এটুকু বলে মেয়েটা তমার সামনে থেকে চলে গেল। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই বিয়ের পর্ব শুরু হলো। সাদ সাধারণভাবেই কবুল বলে বিয়েতে মত দিলেও তমা কবুল বলার সময় ঝরঝর করে কেঁদে ফেলল। সাদ বেশ কয়েকবার ফিরে ফিরে তমাকে দেখছিল। বিদায়ের সময় তমা মা ভাইকে বেশ খানিকক্ষণ সময় দিয়ে কেঁদেছিল। শফিক বোনকে ধরে কেঁদেই ফেলল। এত আদরের বোন, একে ছাড়া থাকবে কিভাবে? ছাদের বাড়ি গিয়ে তমাকে ছাদের ঘরে বসিয়ে রাখা হলো। বাড়িতে একের পর এক মেহমান আসছে, আর সবাই প্রথমে ছাদের ঘরে ঢুকে তমাকে দেখছে। ছাদ অবশ্য অন্য ঘরে নিজের মতো বিশ্রাম নিতে ব্যস্ত। সবকিছু ঠিকঠাক থাকলেও রাতে ঘুমোতে যাওয়ার সময় বিপত্তি বাঁধল। অনিতা ছাদ আর তমাকে একসঙ্গে থাকতে নিষেধ করে দিয়েছে। সারাদিন কথাবার্তা বলতে পারবে, কিন্তু রাতে কিছুতেই একসাথে ঘুমাতে পারবে না। বাড়ি ভর্তি মেহমান, তাই অনেক ভেবে চিন্তে অনিতা আঙ্গুরবালার সঙ্গে তমাকে ঘুমাতে বললেন। তমা আঙ্গুরবালার ঘরে গিয়ে দেখলো আঙ্গুরবালা তমার জন্য এক পাশে জায়গা রেখে অপর পাশে ঘুমিয়ে পড়েছে। তমা গিয়ে চুপিসারে কোনো শব্দ না করেই আঙ্গুরবালার পাশে গিয়ে শুয়ে পড়ল। তোমার ঘুম আসছে না কিছুতেই। প্রথমত মাকে ছাড়া তোমার ঘুম আসে না, দ্বিতীয়ত আঙ্গুরবালা জোরে জোরে নাক ডেকেই চলেছে। তমা বিরক্ত হয়ে মাথা থেকে বালিশটা সরিয়ে কানে চেপে ধরল। দূর, ভাল লাগে না আর। আঙ্গুরবালা দরজা কিছুটা ফাঁকা রেখে ঘুমোয়। তমা হঠাৎ খেয়াল করলো দরজার পাশে কোনো একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তমা ভয় পেয়ে আঙ্গুরবালার হাতটা জোরে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, দাদু দেখেন, দরজার সামনে কে যেন, একটু উঠুন না, কে যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে। আঙ্গুরবালা ঘুমের ঘোরে তমার হাতের বাঁধন থেকে হাতটা সরিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলল, যা সেমরি, সারাদিন দিন দুনিয়া কইরা কইরা করস, এখন ঘুমাইতে শুইলেই তোর জ্বালায় শান্তি নাই। ঘুমের ভিতরেও কার করবার মাথা খাস, বুঝছিস? আঙ্গুরবালা তমাকে কড়া গালায় কয়েকটা কথা বলে আবারও ঘুমিয়ে পড়লেন। তমা ভয়ে ভয়ে চোখটা বন্ধ করলো। 5 মিনিট চোখটা বন্ধ রেখে চোখ খুলতেই আবারও দেখলো একটা ছায়া একটু পরপরই ঘোরাঘুরি করছে। তমা নিঃশব্দে খাট থেকে নামলো, পা টিপে টিপে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভয়ে চোখটা বন্ধ করে আলতোভাবে চোখটা খুলতেই সাদ জোরে ভাউ করে উঠল। তমা চমকে পেছনে যেতেই দরজার সঙ্গে মাথায় চোট পেল। মাথায় হাত দিয়ে ছাদের দিকে রোষারক্ত দৃষ্টিতে তাকালো। ছাদ মুখে হাত দিয়ে আস্তে আস্তে হাসা শুরু করলো। তমা অগ্নি দৃষ্টিতে ছাদের দিকে তাকালো। এরপর বেশ শব্দ করে ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। ছাদ দরজার বাইরে দাঁড়িয়েই হেসে চলেছে, আর তমা ভেতরে বসে বসে রাগে ফুঁসছে। ছাদকে আসলে একটা শিক্ষা দিতেই হবে। পরের দিন সকালে তমাদের বাড়িতে তমা আর সাদকে যেতে বলা হয়েছে। সাদ আর তমা সকালবেলায় চলে গেছে ও বাড়িতে। সাদকে দেখতেই তমাদের অনেক পাড়া প্রতিবেশী চলে এসেছে। সাদ সবার সাথে
টুকটাক হাসি মজা করছে। জুলেখা ছাদের সামনে কয়েক পদের খাবার সাজিয়ে রেখেছে। সাদ মাঝে মধ্যে একটু একটু খাবার মুখে দিচ্ছে, আর বাকিটা সময় সবার সাথে গল্প করেই কাটাচ্ছে। বিকালে প্রতিদিনের মতো সাদ হাঁটতে বের হলো। আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে সাদ। এদিকে ওদিকে হেঁটে হেঁটে সবটা দেখছে। বাড়ির পেছন দিকটা থেকে তোমার গলার আওয়াজে শুনতে পেল সাদ। সাদ কৌতূহল বশত বাড়ির পেছনের দিকটায় চলে গেল। তমা তার বান্ধবী সুরাইয়ার সাথে বসে বসে গল্প করছে। তমা আজকে বড়দের মতো করে শাড়ি পরেছে। সাদকে দেখে সুমাইয়া লজ্জা পেয়ে তমার সামনে থেকে চলে গেল। তমা নারকেল গাছ ধরে হেলান দিয়ে দাঁড়ালো। সাদ গিয়ে তমাকে বলল, কোথায় যাচ্ছ? তমা চেঁচিয়ে উত্তর দিল, আপনার মাথায় যাবেন? সাদ নিজের মাথায় হাত বুলিয়ে তমাকে বলল, কোথায়? আমার মাথায় তো তুমি নেই। তমা ছাদের দিকে বিরক্ত নিয়ে তাকালো। তমাকে চুপ থাকতে দেখে ছাদও চুপ হয়ে গেল। তমা ছাদকে রেখেই অন্যদিকে হাঁটা শুরু করলো। ছাদ নিজেও তমার পিছু নিল। তমা বড় মাঠের দিকে দৌড় দিল। ছোট ছোট ঘাস ভর্তি মাঠের মধ্যিখানে কয়েকটা গরু হেঁটে হেঁটে ঘাস খাচ্ছে। তমা গিয়ে গরুগুলো দুটো শিংয়ের মাঝখানে হাত বুলিয়ে দিল। গরুটা তমার আদর পেয়ে মাথা নিচু করে নিল। সাদ তমার পিছু পিছু গিয়ে বলল, এগুলোর গায়ে হাত দিও না, ওরা কামড় দেবে। তমা দম ফাটিয়ে হেসে উঠল। সাদ নিজের ভুল বুঝতে পেরে বোকার ন্যায় মাথা চুলকে হেসে বলল, ইয়ে মানে শিং দিয়ে গুঁতো দেবে আর কি। তমা নিজের মতোই ঘোরাঘুরি করছে। সাদ তমাকে আবারও বলল, সন্ধ্যা হয়ে যাবে তো, বাড়ি যাবে না? তমা ব্যস্ত হয়ে মাথায় কাপড় দিল, এদিকে দিয়ে যাবে না, ওদিক দিয়ে চলুন। তমা সাদকে নিয়ে অন্য রাস্তা দিয়ে বের হলো। সাদ আশেপাশে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছে। সাদ হঠাৎ তমাকে বলবো, জায়গাটা কত সুন্দর। তমা অন্যদিকে তাকিয়ে বলল, মানুষদের জায়গা হলো সুন্দর হতো না, মানুষরা থাকে বলেই এত সুন্দর। সাদ আমতা আমতা করে তমাকে বলল, মানে? তমা কিছুটা কাতর কণ্ঠে সাদকে বলল, আপনি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এখানে একটা মেয়েকে আলগা জিনিস মেরে উল্টো করে মাটিতে গেড়ে রেখেছিল। সাদ এক লাফে সেই জায়গা থেকে সরে গিয়ে বলল, কি? তমা বলল, এটুকু বলেই তমা পা উল্টে করার ভান করে একটু একটু করে ছাদের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। রাস্তায় লোকজন তেমন নেই। শুনশান নীরব রাস্তা দেখে ছাদ ভয়ে এক পা করে সরে যেতে শুরু করলো। তমা চোখ উল্টিয়ে খোড়া হবার ভান করে ছাদের দিকে এগিয়ে যেতে শুরু করলো। হঠাৎ বাতাসে একটা চিকন ডাল ছাদের ঘাড়ে এসে বাড়ি খেলো। ছাদ ভয়ে পাশ ফিরে তাকালো। রাস্তার পাশে একটা কবর, ওপরে যার কবর তার নাম লেখা। সাদ নামটা পড়ার চেষ্টা করলো। নামের জায়গায় লেখা মোসাম্মদ তমা খাতুন। চিৎকার করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েই ভো দৌড় দিল। তমা সাদকে পালাতে সাদকে পেছনের থেকে তাড়া করতে শুরু করলো। সাদ দৌড়াচ্ছে আর বলছে, ইয়া আল্লাহ, বাঁচাও আমাকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ বেশি দূরে যেতে পারল না। ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তমা সেটা দেখে হেসে ফেলল। কালকে রাতের দুষ্টুমির শাস্তি এটা।